যে যতই বড় নেতা হন, তৃণমূল করতে গেলে সবুজ ধ্বংস করা যাবে না, মাঠ দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। আমি পানিহাটিতে শুনেছিলাম একটা মাঠ প্রমোটিং করবার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, আমার কানে পৌঁছেছিল খবর, আমি সঙ্গে সঙ্গে ধরে নিয়েছিলাম। কারণ কেউ যদি ভাবেন আমি নবান্নে বসে আছি, আমি পানিরহাটি খোঁজ রাখি না, আমি কামারহাটি খোঁজ রাখি না, আমি নোয়াপাড়া খোঁজ রাখি না, আমি দমদম খোঁজ রাখি না, আমি নৈহাটি খোঁজ রাখি না, আমি মালদা খোঁজ রাখি না, আমি উত্তর দিনাজপুর খোঁজ রাখি না, আমি দক্ষিণ দিনাজপুর খোঁজ রাখি না, আমি সব ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। আমি এখনো মনে করি যারা লোভ করবেন তাদের জন্য তৃণমূল নয়, যারা জবরদস্তি করবে তাদের জন্য তৃণমূল নয়। এটা বিজেপি করে। তৃণমূল কংগ্রেসে আমি এখনো মনে করি নেতারা বসে আছেন ওপরে, বসে আছেন কর্মীরা নিচে। যারা আমার বুথ সামলায়, ব্লক সামলায়, তারা আমার সম্পদ। আমি আজও নিজেকে একজন কর্মী ভাবতে ভালোবাসি, একজন মানুষ হিসেবে পরিচয় দিই। আমার ধর্ম একটাই, মনুষ্যত্ব। আমার ধর্ম একটাই, মানবিকতা। আমার ধর্ম একটাই, রামকৃষ্ণ পরমহংসদেব। আমার ধর্ম একটাই, স্বামী বিবেকানন্দ। আমার ধর্ম একটাই, বাংলার মাটি বাংলার জল। আমার ধর্ম একটাই, আমি মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রয় না ভাই ভাই। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। আমি কোনো ভাগাভাগিতে বিশ্বাস করি না। কেউ কেউ বাঙালি নন বেঙ্গলি করার চেষ্টা করছে সব জায়গায়। কতগুলো বহিরাগত লোককে দাঁড় করিয়েছেন কোন কোন সিটে। তাদের জামানত জব্দ করতে হবে। বাইরে থেকে অস্ত্র আসছে, টাকার আমদানি হচ্ছে, মিছিল করবার লোক নেই বিজেপির, এজেন্সি দিয়ে হোর্ডিং লাগানো হচ্ছে। আর গরিব মানুষকে 500 টাকা পকেটে গুঁজে দিয়ে প্রতি মিছিলে 500 টাকা মানে একটা লোক মিছিলে আসবে। আমি গতবার এটা শুনেছিলাম যে একজন চুল কাটে, তার সেলুনটা নাকি বন্ধ কদিন। তো একজন গেছে চুল কাটতে, সে গিয়ে বলছে, ভাই তোমার সেলুনটা এতদিন বন্ধ ছিল কেন? সে বলেছিল, রোজ 500 টাকা করে বিজেপির মিছিলে যাই আর পাই, সেই জন্য এই কটা দিন সেলুন বন্ধ ছিল। মানে আমি একটা অদ্ভুত রাজনৈতিক দল এবং তাদের এই বিভৎস আচরণ। যখন বন্যা হয় একটা টাকা কাউকে দেয় না, যখন কেউ মারা যায় একটা টাকা কাউকে দেয় না। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হয়, বিহারে অত্যাচার হয়, ইউপিতে হয়, রাজস্থানে হয়, মধ্যপ্রদেশে হয়। ও দিল্লির নেতারা, দিল্লির জমিদাররা, দিল্লির লাড্ডুরা জবাব দেবেন কি ভাই? কেন বাংলায় বাংলায় কথা বললে বিদেশি বলবেন আর অনুপ্রবেশকারী বলবেন? বর্ডার আটকানোর দায়িত্ব কার? আপনার, আমাদের নয়। বিএসএফ এর, আপনাদের কেন্দ্রীয় সরকারের আমলে হাতে। আমরা কি করে অনুপ্রবেশ করালাম? আমোদি প্রমোদি বাবুরা বলছেন এটা নাকি অনুপ্রবেশের কারখানা। আমি বলি না, এটা বহিরাগতদের কারখানা করার চেষ্টা করছো। মনে রেখো, বহিরাগতদের কোনো ঠাঁই নাই। ওহে মোটা ভাই, সাথে আছে ইডি সিবিআই। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। হুমকি দিচ্ছেন সবাইকে, ধমক দিচ্ছেন। ওনার কাজই হচ্ছে ফোন করে ধমকানো।
চমকানো। কেউ কেউ কিছু পাবার জন্য মাথা নত করে দেয়। আমাকে অনেক চেষ্টা করেছে কবজা করার জন্য, পারেনি, কোনোদিন পারবে না। কারণ আমাকে ধমকালে আমি চমকাই, আর আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমি মানুষের ভরসাই। এটা মাথায় রাখবেন। আমার নিজের বলে কিছু নেই, আমি চাইও না। আমি এটুকু চাই, আমার বাবা ছোট্টবেলায়, আমার মা একদিন জিজ্ঞেস করেছিল, খুব ছোট্টবেলায় মারা গেছেন, তখন আমি ক্লাস 5 আমরা খুব নিচু ক্লাসে পড়ি। তো তখন মা একদিন জিজ্ঞেস করেছিল বাবাকে, তখন বাবা অসুস্থ, যে তুমি তো যা রেখেছিলে সব তো বিলিয়ে দিচ্ছ, তা আমার ছেলে মেয়েদের কি হবে? বাবা বলেছিলেন, ওরা মানুষ তৈরি হোক, আমি আর কিছু চাই না, ওরা নিজেরা নিজেদের দেখে নেবে। আমি এই কথাটাকে বিশ্বাস করি। বাবার একটা কথা আমি এখনো মানতে পারিনি, সেটা হচ্ছে অপ্রিয় সত্য কথা বলবে না, কিন্তু আমি বলে ফেলি। এটা আমি মানতে পারিনি, এটা আমার অপরাধ। কিন্তু বলুন, অপ্রিয় হলেও যেটা সত্য সেটা বলতে ভয়ে কাব্য কেন? সেটা ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কেন বলেছিলেন এই কথাটা জানেন? আমার যখন 4 বছর বয়স, আমাদের পরে একটা মুদির দোকানে গেছিলাম আমি জিনিস কিনতে। একজন ভদ্রলোক হঠাৎ দেখলাম বিড়িটা ছুঁড়ে দিলেন, আর একটি বাচ্চা ছেলের পেছনের গেঞ্জিটা পুড়ে গিয়ে আগুনে জ্বলে গেল, পিঠটা পুড়ে গেল। তখন পাড়ায় একটা সভা ডেকেছিল, ডেকে জিজ্ঞেস করেছিল এই কাজটা কে করেছে। কেউ বলছে না। তখন আমি গিয়ে বলে দিয়েছিলাম ওই ভদ্রলোক করেছে। বাবা বলে, তুই তো একটা অশান্তি লাগালি, তোর কি দরকার এত অপ্রিয় সত্য কথা বলার? আমি বললাম, দেখো বাবা, বাচ্চাটার পিঠটা তো পুড়েছে, এইটুকু তো আমি দেখেছি, আমি তো এটা বলবই। সেই অপ্রিয় সত্য কথা আমি এখনো বলি, এই অভ্যাসটা আমি এখনো ত্যাগ করতে পারিনি। যদি এতে আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু আমি বললাম তো, যেটা মানতে পেরেছি মেনেছি, যেটা মানতে পারিনি, এটা আমার ব্যর্থতা হতে পারে, বা এটা সার্থকতাও হতে পারে। আমি কালকে দেখলাম, আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভ নববর্ষ আগাম জানাই ইলেকশন কমিশনকে। আমি ওনাদের নামটাই উচ্চারণ করি না। আমি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে, এই যে ভাইয়েরা ভালো করে তুলুন গদি মিডিয়া।